বা কোনো বিশাল কিছু একজন বুদ্ধিজীবী, তোমার একটা প্রজেক্ট করতে হবে। তো প্রজেক্ট করার জন্য তোমার আর্ট পেপারের প্রয়োজন। তুমি কোভিড মহামারীর কারণে কোনো স্টেশনারি দোকান পাও নাই, এটা বন্ধ খোলা। সো একটা দোকান খোলা আছে, ওই দোকানটা আবার অসাধু, অর্থাৎ অনেক বাজে আর কি, এলাকায় কোনো ইয়ে নেই। সো ওই দোকানি তোমাকে দাবি করছে, দোকানির দাবি যে কাগজ হচ্ছে 160 গ্রাম মিটার স্কোয়ার। মানে কি, এটার মানে আমরা সবাই বুঝি 1 মিটার স্কোয়ার কাগজের ভর, 1 মিটার স্কোয়ার কাগজের ভর হচ্ছে 160 গ্রাম। সো কাগজের ভর থাকে, হ্যাঁ, এই 160 গ্রাম হচ্ছে 1 মিটার স্কোয়ার কাগজের ভর। এটা দাবি করছে দোকানি, এটা সত্য নাও হইতে পারে, নট শিওর। সো দোকানির দাবি হচ্ছে 1 মিটার স্কোয়ার কাগজের ভর 160 গ্রাম। সো মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ হচ্ছে, এই যে কাগজটা, এই কাগজের সাইজ হচ্ছে, এটার দৈর্ঘ্য 75 সেন্টিমিটার। ইংলিশে লিখি, বাংলা ইংলিশ না মিলাই, বাংলা ইংলিশ মিলানো হচ্ছে ব্যাকরণিক ভুল। 160। সো কাগজের সাইজ হচ্ছে 75 সেন্টিমিটার ইন্টু 65 সেন্টিমিটার। তো কাগজের দৈর্ঘ্য 75, প্রস্থ 65। সো আমি এই দোকানের যে দাবিটা, এটা আমি পরীক্ষা করতে চাই যে সে ঠিক বলছে নাকি মিথ্যা বলছে। তো পরীক্ষা করার জন্য আমাদের কাছে ফিজিক্স আছে অলরেডি, হ্যাঁ। ফিজিক্সের পাশাপাশি আমাদের সাথে ব্রেইন আছে। ব্রেইনের সাথে আমাদের সাথে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা স্কেল আছে, ওই স্কেল আবার 2 সেন্টিমিটারের কম মাপতে পারে না। কিছু সীমাবদ্ধতা হচ্ছে কি, 2 সেন্টিমিটার কম এবং 20 গ্রাম কম, এরকম কিছু সে মাপতে পারে না। তো আমাকে মাপতে গেলে এই কাগজের ভর 160 গ্রাম, 1 মিটার স্কোয়ার কাগজের ভর 160, 160 তো 20 দিয়ে বিভাজ্য হবে, হতে পারে। সো আমার কয়টা কাগজ লাগবে, এরকম কাগজের সাইজ কয়টা কাগজ পাইলে আমি দোকানের যে এই দাবিটা সত্য নাকি মিথ্যা মাপতে পারবো। সো মিথ্যা সত্য মাপার জন্য আমাকে ক্ষেত্রফল মেজার করতে হবে, ভর মেজার করতে হবে। যদি আমি দেখি যে 1 মিটার স্কোয়ারের ভর 160 হয়, তাহলে ঠিক আছে। মাপার জন্য আমি কি করতে পারি, সো মাপার জন্য কি করা যায়, ফার্স্ট অফ অল আমি কাগজের ইনফরমেশনগুলো লিখি। কাগজের দৈর্ঘ্য হচ্ছে 75 সেন্টিমিটার। এটা কাগজের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার। সেই 75 সেন্টিমিটারকে আমি মাপতে পারবো না, কারণ হচ্ছে আমি সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপতে পারি। অর্থাৎ এই যদি কাগজ হয় 75 সেন্টিমিটার, আমি এরকম 2 করে কত পর্যন্ত মাপতে পারবো, 74। দেন এই যে বাকি 1 সেন্টিমিটার অংশটুকু, এই 1 সেন্টিমিটার কিন্তু আমি মাপতে পারতেছি না। সো 75 সেন্টিমিটারটা আমার কাজ হবে না। আবার কাগজের প্রস্থ কত, 65 সেন্টিমিটার। 65 কি মাপতে পারবো না, কারণ 65 2 দিয়ে বিভাজ্য না, আমি সর্বোচ্চ 64 পর্যন্ত মাপতে পারবো। বাকি যে 1 সেন্টিমিটার, ওই 1 সেন্টিমিটার মাপা এখানে পসিবল না। সো আমি দৈর্ঘ্য ব্যাপারটা আসবো, কারণ 75 65 দিয়ে কাজ হবে না। হ্যাঁ, এটা আগে বলে রাখলাম। আগে আমি বরের ব্যাপারটা নিয়ে কাজ করবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সো এই কাগজের ক্ষেত্রফলটা কত, 0.75, অবভিয়াসলি মিটারে নিতে হবে, 0.65 মিটার স্কোয়ার। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি, 0.75 ইন্টু 0.65, আমার কাছে ক্যালকুলেটর আছে, তো আমি ক্যালকুলেটর দিয়ে মেজার করে নিই। এটা হবে 0.4875 মিটার স্কোয়ার। সো একটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে এত, হ্যাঁ,
0.4875 মিটার স্কয়ার। সো এই কাগজের ভর কত হবে? সো আমি যদি দোকানের দাবিটাকে সত্য মনে করি, হ্যাঁ, সো এখন 1 মিটার স্কয়ার কাগজের ভর এখানে দেওয়া আছে 160 গ্রাম। এটা আমি আপাতত সত্য মনে করতেছি, পরে যদি আমি দেখি যে না আমি 160 পাই নাই, তাহলে ওকে ভুল। সুতরাং 0.4875 মিটার স্কয়ার কাগজের ভর 160 ইন্টু 0.4875 গ্রাম equals to 78 গ্রাম। 78 গ্রাম 160 ইন্টু 0.4875 78। এই 78 গ্রাম কি আমার এই যে যন্ত্র দিয়ে মাপা যাবে? না, কারণ যন্ত্র দিয়ে 20 গ্রামের কম মাপা যায় না। সো আমি 20 40 60 এতটুকু মাপতে পারি। যদি এটা 80 গ্রাম হইতো মাপতে পারতাম। 78 গ্রাম দিয়ে মাপা পসিবল না। ওকে, তাহলে একটা কাগজের ভর হচ্ছে, এই যে কাগজের ক্ষেত্রফল হচ্ছে আমার কাছে যে একটা কাগজ আছে, একটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে এত। এই কাগজটার ভর কত? 78 গ্রাম। আমি যদি দুইটা কাগজ ইউজ করি, ওকে এটুকু মুছে ফেললাম, আমি যদি দুইটা কাগজ ইউজ করি আমার ভর হবে কত? 78 ইন্টু 2। এটা হচ্ছে আমার দুইটা কাগজ যদি আমি ব্যবহার করি, আমি ভর মাপতে কয়টা কাগজ কাটবে? আমি যদি দুইটা কাগজ নিয়ে 156, এটা 20 দ্বারা বিভাজ্য না, সুতরাং এটা মাপা যাবে না। যদি আমি 3টা ইউজ করি, 78 ইন্টু 3, এটা হচ্ছে 234, এটাও 20 দিয়ে বিভাজ্য না, সুতরাং আমি 3টা কাগজ দিলে হবে না। 78 ইন্টু 4 কত আসে? 78 ইন্টু 4 312, এটাও 20 দিয়ে বিভাজ্য না, সুতরাং এইভাবে আমার হবে না। আমি যদি এইভাবে যাইতে যাইতে 78 ইন্টু 10-এ যাই, এটা হচ্ছে 780, এইটা 20 দিয়ে বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য। সো আমি যদি একটা কাগজের সাথে এরকম 10টা কাগজ যদি আমি একসাথে করতে পারি, অর্থাৎ খাতা দিয়ে বোঝাই, আমার কাছে এই হচ্ছে খাতা, এই খাতার এইরকম 10টা পৃষ্ঠা যদি আমি একসাথে একটা ওয়েট মেশিনে রাখি, তাহলে ওয়েট মেশিনটা কত দেখাবে? 780 গ্রাম। ঠিক আছে, ওয়েট মেশিন দিয়ে আমি একবারে মাপতে পারবো না, কারণ একবারে আমি 20 গ্রাম ন্যূনতম মাপতে পারি। ওকে, সো 10টা কাগজ দিলে আমি ভরটা মেজার করতে পারবো। ওকে, এইটুকু পর্যন্ত কারো কেউ কনফিউশন কিনা? যদি কেউ এই পর্যন্ত কনফিউশন থাকে কারো, সো জানাতে পারো আমার কমেন্টে। ওকে, আর একটু জুড়ে বলবো, ঠিক আছে। শাহরিয়াল্লাহ প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট না, এটা আসলে এখানে ক্লাস প্রেজেন্টেশন আর কিছু নাই, সাধারণ জিনিস। ওকে, সো 10টা কাগজ নিলে 20 গ্রামের গুণিতক হয়, আমি 10টা কাগজের ভর মাপতে পারবো। ওকে, ঠিক আছে। সো আমি আগে বলে নিয়েছিলাম যে দৈর্ঘ্য কিন্তু মাপা যাবে না। কেন? এই হচ্ছে আমার 75 গ্রাম, তো এটা হচ্ছে 65, আর এটা হচ্ছে 75। সো এই কাগজটার দৈর্ঘ্য মাপা যেতেছে না। এইরকম কাগজ আমি কয়টা নিছি? 10টা। সো 10টা কাগজ আমি এই লাইনে সোজাসুজি রাখি, 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম 10টা কাগজ আমি এইভাবে রাখলাম অনুভূমিকভাবে। সো অনুভূমিকভাবে যদি 10টা রাখি, এটা 65, এটা 65, এটা 65, এটা 65, ভাবে 65 কয়টা পাবো? 10টা। সো এই পুরাটা এই অংশটুকুর দৈর্ঘ্য কত হবে? 65 ইন্টু 10, 650 সেন্টিমিটার। সো 650 সেন্টিমিটার, এটা তো অবভিয়াসলি 2 দিয়ে বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। ওকে, যেহেতু এটা 2 দ্বারা বিভাজ্য, তার মানে 650 সেন্টিমিটার মেজার করা যাবে, কারণ স্কেল 2 সেন্টিমিটারের কম মাপতে পারে না। তো আমাকে 2 সেন্টিমিটার বিভাজ্য হইতেই হবে, নাহলে আমি স্কেলে এটা মাপতে পারবো না। আমি সর্বোচ্চ
এই পর্যন্ত মাপতে পারবো, তারপর এটুকু পারবো না। তো এখানে যেহেতু আমি দেখতেছি 2 দিয়ে বিভাজ্য, সুতরাং এটা মাপা যাবে। কিন্তু 75 সেন্টিমিটার এটা কি মাপতে পারবো না, এটা এইভাবে রাখলে মাপতে পারবো না। তো এটার জন্য আমাকে অনেকেই, আমি দেখলাম যে যেহেতু 75 সেন্টিমিটার মাপা যাবে না, তাই কি করতেছে, ইউটিউবের অনেক ভিডিও বা ফেসবুকের অনেক পেজে দেখলাম এখানে এরকম আরো 10টা পেপার নিয়ে আসছে। সো এদের লজিকটা ঠিক আছে, বাট আন্ডারস্ট্যান্ডিং ভুল। এই 10টা আসলে দরকার নাই, এটা ছাড়াই করা যায়। সো এদের লজিকটা হচ্ছে যে এখানে 75 সেন্টিমিটার মতো যদি আমি আরো 10টা নিয়ে আসি, তাহলে 75 এই জায়গায় কত আসলো, 150 সেন্টিমিটার তো 2 দিয়ে বিভাজ্য, সুতরাং এইটার মাপা যাবে 650 এদিকে মাপা যাবে। হ্যাঁ, কিন্তু এটা করার দরকার নাই, কারণ আমাকে কম পক্ষে বলে দিচ্ছে, অর্থাৎ আমি কম পক্ষে কয়টা ইউজ করব। সুতরাং আমি এটা কিভাবে না রেখে 10টা কাগজ যদি আমি অনুভূমিকভাবে রাখি, প্রস্থ মাপা যেতেছে। আর 10টা কাগজ যদি আমি আবার এরকম উলম্বভাবে রাখি, 3 4 5 6 7 8 9 10, একবার আমি এরকম ভাবে রাখছি, আরেকবার এরকম ভাবে। সো 65, এটা 75, এটা 65, 75 75, এইভাবে আমি কয়টা 75 পাবো, এইভাবে আমি 75 পাবো 10টা। সুতরাং এখানে আসবে 750 সেন্টিমিটার। সো 750 সেন্টিমিটার 2 দিয়ে বিভাজ্য, এটা মাপা যাবে। সুতরাং আমি এখানে কি করব, টেকনিক্যালি কাজ করব, এই 10টা পেপার আমি সোজা রাখবো, 650 মাপা যাবে, লম্বালম্বি রাখবো 750 মাপা যাবে। ইজি, খুব ইজি। সুতরাং এখানে 20টা পেপার আসার কোনো প্রশ্নই আসে না, 10টা হবে। ওকে, তো 10টা পেপার দিয়ে কমপক্ষে মাপা যাবে, 20টা দিয়ে 30টা দিয়ে অসংখ্য পেপার দিয়ে মাপা যাবে, বাট কমপক্ষে 10টা। ওকে, কমপক্ষে 10টা। তারপরের নম্বর প্রশ্ন বলছে যে নেক্সট কোশ্চেন হচ্ছে ত্রুটি কত, কার ত্রুটি। অনেকে আমি দেখলাম যে এখানে 8 গ্রাম বলা আছে, কিন্তু এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 8 গ্রামের কম মাপা যাবে না। হ্যাঁ, এটা আমাকে বলে দিচ্ছে যে 8 গ্রাম, 8 গ্রাম না, 20 গ্রামের কম মাপা যাবে না। আমি যদি 8 গ্রাম বস্তুর ভর মাপতে চাই, 8 গ্রাম, 8 গ্রামের ভর কি মাপা যাবে এই 20 গ্রামের মেশিন দিয়ে? না, কারণ এর কম 20 গ্রামের কম মাপতে পারে না। সো আমাকে এরকম 8 গ্রামের বস্তু কয়টা রাখতে হবে, 5টা। সো 5টা হচ্ছে 40 গ্রাম, এটা 20 দিয়ে বিভাজ্য 40 গ্রাম। সো যেহেতু 20 দিয়ে বিভাজ্য, এই 5টা মিলে 8 8 8 40 মাপা যাবে। তো অনেকে কি করলো, 8 গ্রাম, এটা জাস্ট কিন্তু একটা এক্সাম্পল, এটা আমাদের অঙ্কে ইউজ করা যাবে না, জাস্ট আমাকে বুঝাই দিছে যে আমি 8 গ্রামের ভর যদি মাপতে চাই, আমি এইভাবে মাপবো। হ্যাঁ, তো অনেকে এটাকে ধরছে 8.2, 7.8, 7.9, 8.1। ফানি, এগুলো কই থেকে আসলো? 8, 8.2, 7.8, 7.9, 8., এগুলো তুমি কই পাইছো? তোমাকে বলছে তোমার যে মাপ, আমি কি মাপছি? আমি কি এগুলো মাপছি? আমি মাপছি 10টা কাগজ, 10টা কাগজের কি মাপছি, দৈর্ঘ্য মাপছি, প্রস্থ মাপছি, ভর মাপছি। দৈর্ঘ্য প্রস্থ থেকে আমি মিটার স্কয়ার যে ক্ষেত্রফল, এটা বের করে নিচ্ছি। 1 মিটার স্কয়ারের ভর যদি আমি দেখি যে 160 আসে, মাইপা যদি দেখি, এটা তার ম্যাথমেটিক্যালি বের করা যাবে না। তো 160 আসলে দোকানি ঠিক, আমরা দোকানি ভুল। তো দোকানি ভুল বলছে না সত্য বলছে, এইটা না, আমি যে দৈর্ঘ্য প্রস্থ ভর মাপছি, এইখানে কি ভুল হয়েছে। হ্যাঁ, এই 8 গ্রাম, 8.2, 7.8, 7.9, এইগুলো আমি মাপি নাই। ঠিক আছে, এগুলো কোনো ফাংশনই নাই, এগুলো কোনোভাবেই হবে না। সো আমি মাপছি দৈর্ঘ্য প্রস্থ এবং ভর। ওকে, আমার এই মাপগুলোতে কতটুকু সঠিক, আমার নির্ভুলতার পরিমাণ কত। সো নির্ভুলতার পরিমাণ আমরা জানি, শতকরা ত্রুটি, শতকরাই বের করবো আমরা কত পার্সেন্ট ত্রুটি হয়েছে। শতকরা ত্রুটি ইকুয়ালস টু কি, শতকরা ত্রুটি ইকুয়ালস টু হচ্ছে
চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ইন্টু 100%। হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি ইন্টু পরিমাপকৃত মান, চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান ইন্টু 100%। এইটা হচ্ছে আমার শতকরা ত্রুটির সূত্র। এই সূত্রটা লিখতে পারলে আমি আসলে 1 নম্বর পাওয়া যাবো। আমার মূল্যায়ন নির্দেশনা যেটা আপনার কাছে চলে আসছে প্রিয় ভাই। হ্যাঁ প্রিয় ভাই, ধন্যবাদ প্রাণের ভাই, কলিজার ভাই। চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি কি জিনিস? ধরো এটা আমার একটা স্কেল, এই স্কেল, এই স্কেলের সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 2 সেন্টিমিটার। এইটুকুর ভিতরের কোনো অংশ আমি মাপতে পারি না। হ্যাঁ, আমার একটা যন্ত্রটা যদি, কাগজটা যদি আমার এই দাগ পর্যন্ত আসে, একটু বড় করে দেখাই, এই হচ্ছে আমার স্কেল, পাশেরগুলো মার্ক করলাম না। সো আমার স্কেলটা, কাগজটা যদি এতটুকু পর্যন্ত পড়ে মাপতে পারবো, এতটুকু পর্যন্ত যদি পড়ে মাপতে পারবো, বাট স্কেলটা যদি এই দাগ পর্যন্ত পড়ে যায়, স্কেল তো না কাগজ, এই কাগজটা যদি এইখানে আসে, এটা তো মাপতে পারবো না, কারণ আমি এই দাগ এবং এই দাগ, এই 2 দাগের ভিতরে আর কেউ নাই। সুতরাং এই যে অংশটুকু, এই অংশটুকু আমার ত্রুটি হবে, এটা পারফেক্টলি মাপা যাবে না। হ্যাঁ, অনুরূপভাবে এখান থেকে যদি আমি এই পাশের অর্ধেক আসি, এতটুকু আমি মাপতে পারবো না। সো আমার কি কিনতে হবে? সর্বনিম্ন যে মানটা মাপতে পারবো, সর্বনিম্ন যে মানটা মাপা যাবে, সর্বনিম্ন মান এইটার অর্ধেক নিব। কারণ সর্বনিম্ন মানের অর্ধেক হবে বাম পাশে আর অর্ধেক হবে ডান পাশে। ঠিক আছে, ওকে। সর্বনিম্ন মানের অর্ধেক বাম দিকে, বাকি অর্ধেক ডান দিকে। এই রেঞ্জের ভিতরে যদি কোনো মান পড়ে যায়, সো আমি মাপতে পারবো না। ওকে, তাহলে আমি যদি বলি একটা, এখন প্রশ্ন বলা আছে যে 120.0.5, এর মানে কি? এর মানে হচ্ছে, এর মানটা 119.5 থেকে 120.5, এই রেঞ্জের ভিতর যে কোনো মান আসতে পারে। হ্যাঁ, তো এই রেঞ্জের ভিতর কোনো মান আমি নির্ভুলভাবে মাপতে পারবো না, এতটুকু 0.5 ত্রুটি আমার থাকবেই। এটা জাস্ট একটা এক্সাম্পল। আমি বলে দিচ্ছি প্যাকেটের গায়ে যদি লেখা থাকতো, হ্যাঁ তুমি প্রশ্নটা পড়ো যে প্যাকেটের গায়ে যদি লেখা থাকতো, লেখা তো নাই, যদি থাকতো। ওকে, সো আমি ভরের ক্ষেত্রে নির্ণয় করি কি পরিমাণ ত্রুটি হয়েছে। শতকরা ত্রুটি ভর কত? 20 গ্রাম সর্বনিম্ন মাপতে পারি, তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 10। সিম্পল। ভর আমি কত মাপছি? পরিমাপকৃত ভর 10টা কাগজ, 10টা কাগজের একটার ভর ছিল 78 গ্রাম, তাহলে 10টা কাগজের ভর হচ্ছে 780 গ্রাম। ঠিক আছে, 780 গ্রাম ইন্টু 100%, এটা হচ্ছে আমার শতকরা ত্রুটি, ভরের শতকরা ত্রুটি। তো এটা হচ্ছে ভরের শতকরা ত্রুটি। আর কি আছে? দৈর্ঘ্যের শতকরা ত্রুটি। দৈর্ঘ্য সর্বনিম্ন কতটুকু মাপতে পারতাম? 2 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই, আর কতটুকু দৈর্ঘ্য মাপছি? 750। যে এটা একটা কাগজ ছিল না, এটা 65, এটা 75, এরকম 10টা কাগজ রাখলে 750 পাই ইন্টু 100%। এইটা হচ্ছে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি। দেন আসি প্রস্থের শতকরা ত্রুটি। সো প্রস্থের শতকরা ত্রুটি, প্রস্থের সেম, কারণ 2 সেন্টিমিটার কম আমি মাপতে পারি না, তাহলে এর অর্ধেক হচ্ছে 1। প্রস্থ কতটুকু মাপছি? 650 ইন্টু 100%।
এটা হচ্ছে আমার ত্রুটি। তাহলে নির্ভুলতা কত হবে, এগুলো ক্যালকুলেশন করব। হ্যাঁ, ক্যালকুলেশন যদি আমি করি, ক্যালকুলেশন আসবে হচ্ছে এইটা আসবে 0.13%, এইটা আসবে হচ্ছে 0.15%, আর এইটা হচ্ছে 1.28%। এতটুকু হচ্ছে আমার ত্রুটি। চাইছে কি, চাইছে হচ্ছে নির্ভুলতার পরিমাণ কতটুকু নির্ভুল। তাহলে 100 থেকে যদি আমি 1.28 বিয়োগ করি বলের নির্ভরতা, 100 থেকে 0.13 বিয়োগ করি দৈর্ঘ্যের নির্ভরতা, 100 থেকে যদি এত বিয়োগ করি প্রস্থের নির্ভুলতা। ঠিক আছে, ওকে। সো এখানে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো। আমাদের ফিজিক্স ফার্স্ট অ্যাসাইনমেন্ট শেষ। তো এখানে ক্লাস খান মামা, মাশাআল্লাহ, ওকে, ধন্যবাদ মামা। ওকে, আমরা ফিজিক্স সেকেন্ড অ্যাসাইনমেন্টে নিয়ে একটু কথা বলি। ফিজিক্স সেকেন্ড অ্যাসাইনমেন্টে বলা হয়েছে দুইজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী, রাব্বি আরেকজন হচ্ছে সজল। গুড। রাব্বি আর সজল এরা দুটো ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষা হল থেকে গেটে 9টার মধ্যে হাজির হতে হবে। 9টায় যদি পরীক্ষা হয়, তো যে সময় পরীক্ষা হোক 9টায় হাজির হতে হবে। সো পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে 200 মিটার দূরে। সজল এখানে থাকলে রাব্বি থাকে এখানে। গুড। তারপর 200 মিটার দূরে, কিন্তু প্রবলেম হচ্ছে সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে, পরীক্ষার আগে ফেসবুকিং করছে। খুব সুন্দর একটা জিনিস। তো পরীক্ষার আগে ফেসবুকিং করার কারণে সে সকালের ঘুম থেকে উঠতে লেট করছে। পরীক্ষা গেলে যাবে, ফেসবুকটা এই সময়টা তো পাওয়া যাবে না, ফেসবুকের উপর কি পরীক্ষা হয়। সো কোনো রকমে সে গড়িমড়ি দিয়ে বাবা মার বকাটকা খাইছে, যেটা ইউজুয়ালি আমরা প্রতিদিন খাই। সো এই ব্যাগে চললে সে বকাটকা খায়, তারপর ঘুম থেকে উঠছে, রাস্তা করছে, দেন পেট ভরা, তারপর কোনো রকম মুড়ি খেয়ে বের হয়েছে। 8:58 মিনিটে সে বের হয়। ঠিক আছে, সো 8:58 মিনিটের প্রথম 10 সেকেন্ড গেছে 1 মিটার স্কয়ার ত্বরণে। এই 1 মিটার স্কয়ার আবার সর্বোচ্চ, অর্থাৎ হাইয়েস্ট এতটুকু যেতে পারবে এই ত্বরণে, এর বেশি যেতে পারবে না। তো 10 সেকেন্ড যাওয়ার পর হাঁপায় গেছে, হাত দেওয়া পসিবল হইতেছে না, তখন সে ওই যে সর্বোচ্চ বেগটা ছিল ওই বেগের সমবেগে গেছে, অর্থাৎ তখন আর বেগ বাড়ায় নাই, ত্বরণ 0। তাহলে সজলের বাসা পরীক্ষা হল থেকে কত দূরে? সিম্পল, এই হচ্ছে সজলের বাসা, এই হচ্ছে পরীক্ষার হল। এটা হল, এটা হচ্ছে বাসা। বাসা মানে হচ্ছে সজলের বাসা। তো এখান থেকে কি করছে, 10 সেকেন্ডে ধরলাম এই জায়গায় আসলো, 10 সেকেন্ডে এখানে S1 দূরত্ব অতিক্রম করছে, এবং এইখানে যে ব্যাগটা ছিল সর্বোচ্চ ব্যাগ, এই ব্যাগ নিয়ে এসে এই বাকি অংশটুকু গেছে। সো দূরত্ব কতটুকু হবে? S1 প্লাস S2 ইকুয়ালস টু সজলের বাসা থেকে হলের দূরত্ব। সো S1 কি ত্বরণে না? কত ত্বরণে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো হাফ a t স্কয়ার প্লাস এখানে বেগ কত, u প্লাস a t, u তো 0, a হচ্ছে 1, t হচ্ছে 10। এই বেগ নিয়ে কতটুকু গেছে? সো 8:58 থেকে যাত্রা শুরু করছিল, এখানে 8:58 আর এখানে বলছে 9টায়। সো টোটাল ডিসটেন্স টাইম হচ্ছে এখানে 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড। 120 সেকেন্ডে 10 সেকেন্ড এখানে পার করছে, বাকিটুকু গেছে 100
10 সেকেন্ড। এটা যদি আমি ক্যালকুলেশন করি 600 মিটার। সুতরাং সজলের বাসা থেকে পরীক্ষা হলের দূরত্ব 600 মিটার। আশা করি ক্লিয়ার, খুবই ইজি ম্যাথ, সবাই পারি আমরা আশা করি ইনশাআল্লাহ। তারপর বলছি যে রাব্বির বাসা তো সজলের বাসাটা সবাসা, হ্যাঁ, এখান থেকে হচ্ছে রাব্বির বাসা হচ্ছে রবাসা, রাব্বির বাসা হচ্ছে রবাসা, তারপরে এখান থেকে হচ্ছে আমার হল। তো সবাসা থেকে হলের দূরত্ব 600 মিটার, আর সবাসা থেকে আবার রাব্বির বাসার দূরত্ব 2 মিটার। সো রাব্বি চাইতেছে কি 8:44 মিনিটে রওনা দিবে, হলে যাবে কয়টায়? 8:55 মিনিটে। এই সময় রাব্বি হলে পৌঁছাইতে চায়। হলে পৌঁছানোর জন্য রাব্বি কি করতে হবে, কত বেগে যেতে হবে, হ্যাঁ। সো এখানে s = আমরা জানি vt, যেহেতু সমবেগে যাবে, s কত 200 এবং 600 800। তারপর হচ্ছে v টাইম কত 8:44 থেকে 8:55 11 মিনিট। সো 11 * 60 সেকেন্ডে নিতে হবে, তাহলে এখানে v আসবে 1.21 মিটার পার সেকেন্ড। এই বেগে যদি রাব্বি যায় 8:44 থেকে 8:55 তে সে কি করবে, পৌঁছে যেতে পারবে। ওকে, এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্ন। দেন আমরা যাই গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নটা একটু পেছানো, বাট ওইটা আসলে সবচেয়ে মজার। ওকে, সো গ নম্বর প্রশ্নে কি হয়েছে, রাব্বির কিছু প্রবলেম হয়ে গেছে। রাব্বি আসলে এই বেগে যাত্রা শুরু করছে, বাট তারপরে কিছু অ্যাক্সিডেন্ট ঘটছে। অ্যাক্সিডেন্ট তো মানুষের জীবনে ঘটতেই পারে, তো রাব্বির জীবনে ঘটছে। সো অ্যাক্সিডেন্ট নিয়ে আসলে আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। মুখ দেখা যায় না ভাই, লজ্জা পান কেন? মুখ তো দেখা যাওয়ার কথা। এই যে মুখ। ওকে, সো গ নম্বর প্রশ্নে বলছে যে এই রাব্বি রবাসা থেকে, অর্থাৎ তার বাসা থেকে 200 মিটার গেছে কত বেগে, 1.21 এই ব্যাগটা নিয়ে রাব্বি 200 মিটার গেছে, সজলের বাসাতে আসছে। এখন দেখছে যেহেতু সজল এখনো রেডি হয় নাই, সে আর অপেক্ষা না করে চলে গেছে। কি বন্ধুত্ব, নির্মম বন্ধুত্ব। সব আশা সজলকে না নিয়ে রাব্বি চলে যেতেছে। ওকে, 200 মিটার গেছে, তারপর 200 মিটার যাওয়ার পর আরো 50 মিটার গেছে, তারপর বিধাতা ক্ষমা করে নাই, আল্লাহ ক্ষমা করে নাই। কারণ সজলরে না নিয়ে যাওয়ার কারণে তার পা নষ্ট হয়ে গেছে, পায়ের গোড়ালি নষ্ট হয়ে গেছে। সেটাকে আমি এ বিন্দু বলি, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। ওকে, সো এখানে মচকানোর পরে এখানে যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে b/4। এভাবে না লিখে এখানে লিখি b/4। এখান থেকে আমি বি ব্যাগ নিয়ে বের হয়েছিলাম 1.21, এটা নিয়ে আমি এখান থেকে বের হয়েছিলাম। এই 50 মিটার সজলের বাসাকে 50 মিটার যাওয়ার পর আমার ব্যাগ 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তারপরে এই ব্যাগ নিয়ে আমি বাকিটা সময় গেছি। হ্যাঁ, সো 8:44 আমি রওনা দিয়েছিলাম, আমি না রাব্বি রওনা দিছে, আর সজল রওনা দিছে 8:58। সো আমাকে পৌঁছাইতে হবে 9টায়। সো সজল 9টায় পৌঁছায় গেছে, প্রশ্নে বলা আছে যে সজল 9টায় পৌঁছায় গেছে। তো যাওয়ার পথে এই যে রাব্বির তো এখন ব্যাগটা একটু কমে গেছে, এখানে এসে কমার পর আস্তে আস্তে এসে ড্যাম হয়ে যাইতেছে। তখন সজল রাব্বিকে পার হতে পারবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। সো কোশ্চেনটা আমি আবার বলি, 200 মিটার গেছি, রাব্বি 200 মিটার গেছে, 200 মিটার সজলের বাসা পারে আরো 50 মিটার গেছে,
অর্থাৎ 250 মিটার অতিক্রম করে ফেলছি। বাকি যে দূরত্বটা আমি এই ব্যাগের 4 ভাগের 1 ভাগ ব্যাগ নিয়ে যাইতেছি রাব্বি। ঠিক আছে, সজল 8:58 রওনা দিছে, রাব্বিও যাইতেছে। সজল এখানে, রাব্বি এখানে। সজল রাব্বিকে পার হতে পারবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। সো এই ধরনের প্রশ্ন আমরা অনেক করছি বাঘ হরিণের অঙ্কগুলোতে। এটা অনেকটা সিমিলার প্রশ্ন, এক্স্যাক্টলি বাঘ হরিণের অঙ্কই। হ্যাঁ, বাঘ হরিণের মতোই প্রশ্নটা। কিভাবে, জাস্ট একটু পার্থক্য আছে। বাঘ হরিণে কি তো, এটা ছিল আমার হরিণ, এই হরিণ কাকে শিকার করতো, বাঘকে। সময় এখন বর্ষাকাল, হরিণ কামড়ায় বাঘের গা। ওকে, সো হরিণ বাঘকে শিকার করবে, আর বাঘ কি করবে, হরিণকে দেখা দৌড় নেই। তারপর আমরা দেখি যে এরকম কোন একটা জায়গায় এসা এই বাঘ হরিণ মারামারি হয়, হরিণ বাঘকে খায় ফেলে। হ্যাঁ, এই সো এটা ঠিক এক্স্যাক্টলি সেম, বাট এখানে পার্থক্য হচ্ছে হরিণ আর বাঘ এট এ টাইম দৌড় শুরু করে, সেম টাইমে শুরু করে। বাট এখানে সজল আর রাব্বি সেম টাইমে যাত্রা করে নাই, সেম টাইম আমাকে কইরা নিতে হবে। সো সজল যাত্রা শুরু করছে 8:58, রাব্বি 8:44, অর্থাৎ রাব্বি আগে যাত্রা শুরু করছে। যাত্রার পয়েন্টটাকে আমাকে সিমিলার রাখতে হবে। সো 8:58 যেহেতু সজল শুরু করছে, আমি দেখি 8:58 রাব্বি কোথায় গেছে। তারপর 8:58 পর থেকে যাত্রা স্টার্ট, বাঘ হরিণের স্টার্ট। ওকে, সো 8:44 এই 250 মিটার গেছে আমি, s ইকুয়ালস টু ইউটি, ইউটি তো না, s ইকুয়ালস টু ভিটি সংবেগে। আমি 250 মিটার কত বেগ নিয়ে 1.2121 ইন্টু টি, এখানে যদি আমি টি বের করে আসবে 3 মিনিট 26 সেকেন্ড। সুতরাং 8:44 যেহেতু রওনা দিছে, এখন বাজে কয়টা, 250 মিটার যাওয়ার পরে এই পয়েন্টটাতে আমি কতটুকুতে আসছি, 8:44 থেকে 3 মিনিট মানে 8:47 মিনিট 26 সেকেন্ড। এই যে টাইমটা 8:47 বেজে 26 সেকেন্ড, এই সেকেন্ডটা আমি সি বিন্দুতে আসছি। ঠিক আছে, তো সজল কিন্তু আবার এখনো রওনা দেই না, আমি 8:47 বাজে, 8:58 সজল রওনা দিবি। কারণ আরো বাকি কয় মিনিট আছে, 8:58 থেকে 8:47 মিনিট 26 সেকেন্ড। এই জায়গাটাতে টাইম কত, এই পয়েন্টটাতে টাইম কত, এই পয়েন্টটাতে আমার টাইম হচ্ছে 10 মিনিট, 10 মিনিট কত সেকেন্ড, 34 সেকেন্ড। 10 মিনিট 34 সেকেন্ড ইকুয়ালস টু 634 সেকেন্ড। হ্যাঁ, 8:47 থেকে 8:47 মিনিট 26 সেকেন্ড থেকে 8:58 পর্যন্ত 634 সেকেন্ড, 634 সেকেন্ড। এই 634 সেকেন্ড, এটা যদি আমি S1 দিই, এটা S2, এইখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখানে বেগ কত 1.2121, এইটার 4 ভাগের 1 ভাগ, আর 4 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, কেন হয়েছে, এই যে বুড়ানিতে ব্যথা পাইছিল তার জন্য, ডিভাইডেড বাই 4 ইন্টু 634। সো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আসবে 192.102 মিটার, 102 মিটার। সো রাব্বি 8:58 মিনিটে টোটাল কতটুকু গেছে, এখানে 250 মিটার গেছে, আর এখানে গেছে 192 মিটার। হ্যাঁ, ওকে। সো 8:58 মিনিটে যদি আমি একটা ডায়াগ্রাম আর্ট করতে চাই, 8:58 মিনিটে সজল আছে এই জায়গায়, এই বি পয়েন্ট আছে সজল। ঠিক আছে, 8:58 মিনিট, 8:58 মিনিট আমরা তদন্ত করতেছি। তাহলে এটা হচ্ছে আমার সজলের অবস্থান, সজলের অবস্থান হচ্ছে এখানে 8:58-তে। আর রাব্বির অবস্থান কোথায়, সজলের বাসা থেকে রাব্বি আসছে এই জায়গায়, এটা হচ্ছে রাব্বির অবস্থান, রাব্বির অবস্থান। সো রাব্বির অবস্থানটা হচ্ছে এখন সি ধরি, তারপর এই জায়গাটা হচ্ছে আমার হল, সো হলটাকে আমি ডি ধরলাম। ঠিক আছে, সো
সজল আসলে 58 মতে কোথায় আছে? এখানে 250 মিটার, এই 250 মিটারের পরে আরো কতটুকু গেছিল? 192.10। তাহলে এই 200 আমি বাদ দিলাম, সজলের বাসা থেকে হিসাব করতেছি। তাহলে এই 200 বাদ 50 প্লাস 50 প্লাস 192.102। এখান থেকে আমি কি ব্যাগ নিয়ে কতটুকু গেছিলাম? 58 পর্যন্ত, এতটুকু। তাহলে আমি যদি যোগ করি আমি কত পাবো? 192.102 প্লাস 50 242.102, 242.102 মিটার। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, সজল আর রাব্বির মধ্যে 58তে 58 যখন বাজে তখন সজল আর রাব্বির মধ্যে অবস্থান হচ্ছে 242.102 মিটার দূরে। সো আমি ধরি টি সেকেন্ড পর এই জায়গাটাতে ই পয়েন্টে রাব্বি এবং সজল মিলিত হয়েছে, দেখা করছে। ওকে, সুতরাং আমি লিখতে পারি এখানে উপরের ডায়াগ্রামটা মুছে ফেলি, এটার দরকার নাই। ওকে, সো বিই হচ্ছে সজলের অতিক্রান্ত দূরত্ব, বিই, যেটাকে আমি লিখতে পারি বি সি প্লাস সিই। ওকে, বিই ইকুয়ালস টু বিসি প্লাস সিই। সো বিসি এর মান 242.102 আর সিই এর মান কি? রাব্বির অতিক্রান্ত দূরত্ব। রাব্বির অতিক্রান্ত দূরত্ব কত? ভিটি, ভি কত? 0.3030 ইন্টু টি। 0.3030 কোথা থেকে পাইছি? এটা পাইছি 1.2121 ডিভাইডেড বাই 4। 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে পা গুড়ালিতে ব্যথা পাওয়ার জন্য। সো সিই হচ্ছে আমার রাব্বির অতিক্রান্ত দূরত্ব, সজলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিই। সজল কতটুকু দূরত্ব অতিক্রম করছে? প্রথমে আমার গেছিল এ ত্বরণে 10 সেকেন্ড, তারপরে বেগ কত ছিল? 0 প্লাস 1 ইন্টু টি, তাই না? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সো 10। সো এখানে হচ্ছে আমার এই 10 সেকেন্ড যাওয়ার পরে কিন্তু সজল সমবেগে গেছে, অর্থাৎ 10 ইন্টু টি মাইনাস 10। মানে কি ভাই টি মাইনাস 10 কেন? টি মাইনাস 10 হচ্ছে 8:58 মিনিট। রাব্বি টি সেকেন্ডে গেছে এত, সজল কিন্তু টি সেকেন্ডে এতটুকু গেছে। আমি যদি দেখা হবে না, তাই না? রাব্বি টি সেকেন্ডে সি থেকে ইতে গেছে, ঠিক এক্স্যাক্টলি টি সেকেন্ডে বি থেকে ইতে সজল গেছে। রাব্বি সি থেকে ইতে টি সেকেন্ড, সজল বি থেকে ইতে টি সেকেন্ডেই গেছে, নয়তো দেখা হবে না। হ্যাঁ, ওকে। সো টি সেকেন্ডে যদি যাই, প্রথম 10 সেকেন্ড, বাকি থাকলো কত? টি মাইনাস 10। এটা কোন দিকে গেছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, আশা করি ক্লিয়ার। এটা যদি আমি সমাধান করি 10 স্কয়ার 100, 100 বাই 2 50 প্লাস 10 স্কয়ার 150 আর এখানে হচ্ছে 10 টি মাইনাস 100 v equals to u plus at. Okay, so equals to এখানে যদি আমি 242.102 রাখি, এখানে 0.3030 t। ওকে, আশা করি এই ব্যাপারটুকু ক্লিয়ার। এখান থেকে আমরা টি এর মান বের করতে পারবো খুব ইজিলি। দেখি কমেন্ট চেক করে কারো কোনো প্রশ্ন আছে কিনা। মাশাআল্লাহ কাকা যান, হ্যাঁ কাকা ধন্যবাদ।
ওকে, এখান থেকে টি ক্যালকুলেশন করে নিব আমরা, এটা আশা করি সবাই পারবো। এই টি ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে এত সেকেন্ডে সজোর রাব্বিকে অতিক্রম করে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তারপর একটা বলছে লেখচিত্র অঙ্কন করা। লেখচিত্র আমরা সবাই পারি, 4টা মান নেব টি এর, রাব্বির ক্ষেত্রে 4টা মান নেব, সজলের ক্ষেত্রে 4টা মান নেব। ঠিক আছে, করসপন্ডিং আমি বের করব, এস বের করব, লেখচিত্র নিব, এদিকে এস এদিকে টি, সজলের মানগুলো বসাবো, রাব্বির মানগুলো বসাবো, শেষ। জুড়ে দিব, শেষ। আশা করি লেখচিত্র সবাই পারবা। লেখচিত্র নিয়ে প্রবলেম হবে না করে। ওকে।